প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ত্বকের সৌন্দর্যের আধুনিক চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জাহেদ পারভেজ 1969 সালের এপ্রিল মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV MPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, ত্বকের সৌন্দর্যের ক্ষেত্রে কি কি আধুনিক এবং আধুনিকত চিকিৎসা পদ্ধতি রয়েছে আমাদের দেশে বর্তমানে? সৃষ্টির আদিতে যেই ধরনের পরিচর্যা হতো যুগ যুগান্তরের পরে এখন অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে যেগুলো একসময় ছিল অসাধ্য সেগুলো আমরা ডার্মাটোলজিস্ট যারা আছি তারা সফল করি। তো সেই ক্ষেত্রে আধুনিক চিকিৎসায় মুখের সৌন্দর্য যদি বলি, সবার আগে আমরা যেটা বলবো যে অনেকে বয়সের আগে বুড়িয়ে যাচ্ছে, অর্থাৎ বয়স 30ও হয়নি চামড়া কুঁচকিয়ে যাচ্ছে। এটা তার জিনগত কারণে হতে পারে, অথবা এনভায়রনমেন্টের কারণে হতে পারে, নানা কারণে হতে পারে, অথবা প্রসাধনী সামগ্রী ব্যবহারের কারণে হয়। সেটার জন্য আমরা বোটক্স এবং ফিলার ইনজেকশন ব্যবহার করি। আপনি জানেন বোটক্স ইনজেকশন ত্বকের রিঙ্কেল যেগুলো আছে সহজেই দূর করে, ফিলার হচ্ছে যেখানে যেখানে ঘাটতি আছে সেই জায়গায় দিয়ে, এবং এই সবগুলাই কিন্তু একদম নিরাপদ। এছাড়া আপনি জানেন হাই ফ্লো ইন্টেন্স আল্ট্রাসাউন্ড থেরাপি আছে। এছাড়া আছে থ্রেড লিফটিং, অনেকের গলা ঝুলে গেছে, এখানে ফ্যাট হচ্ছে, লাইপোলাইটিক ইনজেকশন আছে, হাইফো আছে, কেমিক্যাল পিলিং আছে। এরকম অনেক আধুনিক এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে নিরাপদ চিকিৎসার মাধ্যমে একজন মানুষের ভিতরের যেই রূপটা সেটা আমরা সফলভাবে নিয়ে আসতে পারি। স্যার, সময়ের আগে ত্বক বুড়ো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে কি কি করণীয়? সেসব ক্ষেত্রে আমরা একেবারে প্রাইমারি অবস্থায় ত্বকটা বিশ্লেষণ করি একটা স্পেসিফিক ডিভাইস দিয়ে, যেটাকে আমরা বলি ডার্মোস্কোপ। ওইটায় হাই জুম করে আমরা ত্বকের ভিতর পর্যন্ত দেখতে পারি যে তার কোনো ত্বকে কোনো ডিজিজ প্রসেস আছে কি না, থাকলে সেটার চিকিৎসা। এরপর ত্বকের ধরন বুঝে কারো তৈলাক্ত ত্বক, কারো অতিরিক্ত ড্রাই, কারো মিক্স ত্বক আমরা বিশ্লেষণ করি যে তার কোলাজেন টিস্যুর কন্ডিশন কেমন। অনেকের মুখ ভেঙে যাচ্ছে, গর্তে চোখ চলে যাচ্ছে, অনেকের ভাঁজ পড়ে যাচ্ছে, বয়স 30ও হয়নি। কোলাজেন টিস্যুর ড্যামেজের কারণে সেটা পারিপার্শ্বিক কন্ডিশন, অতিমাত্রায় ওষুধ বা প্রসাধনী সেবনের কারণেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এক একজনের কারণ অনুযায়ী চিকিৎসা নেই। যেমন কারো শুধু কপালে ভাঁজ পড়েছে, চোখের কোনায় ক্রস ফিট বলি আমরা, কাকের পায়ের যে ছাপটা, এখানে রিঙ্কেল চলে আসতেছে অল্প বয়সে, তাদের ক্ষেত্রে আমরা এই জায়গাগুলা ইনজেকশন বোটুলিনাম টক্সিন, যেটা টক্সিন শুনে একটা ভয় পাওয়ার কথা দর্শকদের, আসলে হিউম্যান বডিতে এটার মাত্রাভেদে সেফ। এইটা দিয়ে নার্ভগুলা যারা এই জায়গার মাংসপেশিকে সাপ্লাই দিচ্ছে তাদেরকে আমরা সাময়িক প্যারালাইজড করি, যার কারণে ত্বকটা টান টান হয়ে ওঠে। কপালের ক্ষেত্রেও সেই রকম। আবার কারো গর্ত হয়ে গেছে, ওই জায়গায় আপনি জানেন যে হাইলুরোনিক অ্যাসিড হিউম্যান বডির সাথে একই রকম যেটা, সেটা আমরা পুশ করে দিই, সেটাকেই ফিল করা বলে বা ফিলার ইনজেকশন বলে। কারো এই জায়গাটা বেশি বড় হয়ে গেছে, সেইখানে আমরা বোটক্স ইনজেকশন দিই। কারো চিন নাই জন্মগতভাবে, চিনটা আমরা লম্বা করে দিতে পারি ফিলার ইনজেকশনের মাধ্যমে। নোজ জব একটা আছে যে স্পেসিফিক কিছু ফিলার দিয়ে, কারো অনেক দিনের শখ যে আমার নাকটা বোচা, নাকটা আমরা খাড়া করবো, ন্যাজোলেবিয়াল ফোল্ড, এগুলো সবই ফিলার, বোটক্স এবং আরও কিছু কোলাজেন ইনজেকশনের মাধ্যমে, বায়োফিলারের মাধ্যমে আমরা সমান করে ফেলতে পারি। কোন কোন কারণগুলো এর পেছনে দায়ী? বেশিরভাগ ক্ষেত্রে জিন একটা বড় ফ্যাক্টর। আপনি জানেন আধুনিক বিজ্ঞান যেটা বলে বেশিরভাগ অসুখ মানুষ জিনগত কারণে পায়। সেটা একই ফ্যামিলির 4 ভাই বোন না পেলে একজন না একজন পায়, উনি না পেলে তার সন্তানরা পায়। তো জিন অ্যানালাইসিস করাটা তো ভেরি ডিফিকাল্ট। অ্যাপারেন্টলি আমরা যেটা পাই যে কারো কোলাজেন টিস্যুর ড্যামেজ হয়েছে, কেউ অতিমাত্রায় সানবার্ন হচ্ছেন, ওনার প্রফেশনটাই এরকম যে রাস্তায় থাকতে হয়, রোদের মধ্যে থাকতে হয়, মেস্তা বা কালো দাগ পড়ে, কারো কিছু স্কিন ডিজিজ হয়, এগুলা সব বিশ্লেষণ করে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট। তো বেশিরভাগ ক্ষেত্রে জিন ম্যাটার করে।
কোনো কোনো ক্ষেত্রে অতিমাত্রায় ওষুধ সেবন, কারো প্রয়োজনে ওষুধ সেবন, যেমন প্রেশারের ওষুধ দীর্ঘদিন খাচ্ছেন, তার চুল পড়া বেড়ে যেতে পারে কিছু কিছু প্রেশারের ওষুধে। ওয়েট কমানোর জন্য ম্যাটফরমিন খাচ্ছেন অনেকে জেনে বুঝে না বুঝে, বা লাইপোলাইটিক কোনো ওষুধ খাচ্ছেন, সেসব ক্ষেত্রে ফেসের একটা ড্যামেজ হতে পারে এবং আর্লি আপনার এইজিং প্রসেস যেটা বলি, যেটা সহজ বাংলায় দ্রুত বুড়িয়ে যাওয়া, সেটা আসতে পারে। নিশ্চয়ই। এবং অনেক ক্ষেত্রেই আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কিছু করি, যেমন তার হরমোনাল কোনো ইস্যু আছে কিনা। আপনি জানেন থাইরয়েড হরমোনের ইস্যুতে ত্বকের ব্যাপক পরিবর্তন হয়, ডায়াবেটিস মেলাইটিসের ইস্যুতে হয়, এবং ইন্টারনাল কোনো ম্যালিগনেন্সি যদি শুরুতে হয়, প্রাথমিক অবস্থায় কিন্তু ত্বকে এটার একটা সাইন সিমটম আসে। একটি নাম আমরা বর্তমান সময়ে অনেকটা বেশি শুনছি, সেটি হচ্ছে বোটক্স। আমরা জানি যে এই বোটক্স নিয়ে আসলে নানা ধরনের চটকদার বিজ্ঞাপনও রয়েছে। সেক্ষেত্রে আসলে এই বোটক্স বলতে আসলে কি বোঝায়, এখানে আসলে কি করা হয়? ইনজেকশন বোটুলিনাম টক্সিন যেটা, এটা মেডিকেল সায়েন্সে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। নিউরোলজিস্ট যারা আছেন, নার্ভ বিশেষজ্ঞ, তারা ইউজ করেন, অর্থোপেডিক সার্জনরা ইউজ করেন, এবং আমরা যারা ডার্মাটোলজিস্ট আছি তারাও ইউজ করি। বোটক্সটার মেইন কাজ হচ্ছে যেই নার্ভ ইনারভেশনগুলো আছে মাংসপেশিতে, যেটা রক্ত চলাচল উজ্জীবিত করে, সেইগুলা যেখানে যেখানে দরকার আমরা সাময়িকভাবে প্যারালাইজড করে ফেলি। এই প্যারালাইজ পেশেন্টের কোনো ক্ষতি হয় না, উনি স্বাভাবিক সব কাজকর্ম করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, বোটক্স ইনজেকশনের পর কিছু নির্দেশনা আমরা দেই যে 7 দিন এইভাবে চলাফেরা করবেন, বেশি ম্যাসাজ করা যাবে না মুখ, অতিরিক্ত শক্ত খাবার হাড্ডি চাবানো যাবে না, এই ধরনের রোদে 2-3 দিন একটু অ্যাভয়েড করাটা ভালো। অন্য কোনো ওষুধ যদি উনি খান সেটা আমরা চেক করে নিই। আর মানুষ চায় স্বল্প সময়ে এই সমস্ত যেই অসঙ্গতি সেটা দূর করতে, সেটা বোটক্সের তুলনা নেই। তবে বোটক্সের সাইড ইফেক্ট যেটা, প্রথম কথাটা হলো ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অর্থাৎ কোন সার্জন কোন ডক্টর করছেন। আপনি যেই কথাটা বললেন একটু আগে, আমি সম্পূর্ণ একমত। আজকাল পার্লারে খরচ কমের কারণে অনেকেই স্বল্প আয়ের মানুষ যারা, তারাও বোটক্স নিচ্ছেন, এবং এইটা করতে যে মাসেলের পার্মানেন্ট ওয়াস্টিং ড্যামেজ করে ফেলছেন, নার্ভ পার্মানেন্টলি ড্যামেজ করছেন। আপনি যদি হিউম্যান অ্যানাটমি না জানেন তাহলে বোটক্সে হাত দেওয়া আপনার জন্য হারাম। তো একজন ডক্টর তো হিউম্যান অ্যানাটমি ভালো করেই জেনে বুঝে সেটা করে। এখন যদি একটা নার্ভের জায়গায় আরেকটা নার্ভে পড়ে যায়, কারো কারো আমরা দেখেছি যে চোখের এই জায়গাটা সমান করতে যে এক আইব্রো এত উপরে উঠে যাচ্ছে, আরেকটা নিচে নেমে যাচ্ছে, কারো চোখের পাতা ড্রপ আইলিড হয়ে যাচ্ছে, কারো একটা মাংসপেশি রক্ত চলাচল কম পেয়ে ড্যামেজ হয়ে যাচ্ছে। এখানে বোটক্স দেয়া হলো, প্যারোটিড বোটক্স যেটা বলি আমরা, ওই মাসেলে না দিয়ে অন্য কোথাও পড়ে গেল, এটা ড্যামেজ হয়ে গর্ত হয়ে গেল। সবসময় খেয়াল রাখতে হবে, জেনে বুঝে বোটক্স যদি করতেই চান কেউ, জেনে বুঝে তারপর যাওয়া উচিত যে কার হাতে আমি জিনিসটা করাবো। রোগীরা যখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হন কিংবা আপনাদের যারা ডার্মাটোলজিস্ট রয়েছেন আপনাদের কাছে আসেন, তখন আসলে পরীক্ষা নিরীক্ষার কিছু বিষয় রয়েছে, সেগুলো আসলে আপনারা কিভাবে নিশ্চিত করেন এবং কোন রোগীর ক্ষেত্রে আসলে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো হয়, সেই ধরনটি কিভাবে আপনারা নিশ্চিত করেন? আমরা প্রথম ক্লিনিক্যাল এক্সামিনেশন করি যে একটা মানুষের মুখ, হাত, স্কিন টোন কীভাবে। এটার জন্য 2টা অ্যানালাইজার ইউজ করি। এক হচ্ছে ডার্মোস্কোপ, কোনো ডিজিজ প্রসেস এটাতে বোঝা যায় একটা মেশিন দিয়ে, ক্লিনিক্যালি অফিস প্রসিডিওর বলতে পারি, যে কেউই করতে পারে যার নলেজ আছে। আর আরেকটা হচ্ছে যে ফেস অ্যানালাইজার, ওইটা ফেসটা দিলে কয়েক মিনিটের মধ্যে আমরা বের করতে পারবো তার ত্বকটা আসলে কোন ধরনের, এখানে সেবাম প্রোডাকশন বেশি না কম হচ্ছে, পিগমেন্টেশন যেটা কালো হয়ে যাচ্ছে বা কোথাও সাদা হয়ে যাচ্ছে, এটা ঠিক কি কি কারণে হতে পারে, এবং ওনার ত্বকে কোন ধরনের বোটক্স বা ফিলার বা কেমিক্যাল পিলিং অথবা আমরা যেই কসমেটিক্স ডার্মো কসমেটিক্স বলে সেটা কোন ধরনের দিতে পারবো, খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি। হার্ডলি 15-20 মিনিটের মধ্যে সেটা সম্ভব, ল্যাবরেটরি কোনো টেস্ট করা ছাড়াই। এছাড়া অ্যাসোসিয়েটেড হরমোন অ্যানালাইসিস সেটাও আমরা করে থাকি। পরবর্তীতে আসলে রোগীদেরকে কিভাবে কাউন্সিলিং করেন? প্রথম বোটক্স বা ফিলার যেহেতু এটা মানুষের চেহারার বা শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশে আমরা প্রয়োগ করি, প্রথমেই বুঝিয়ে দিই সাইড ইফেক্টগুলা এইগুলা, এই সমস্যা আপনার হতে পারে। তো এই সমস্যা পুরোটা বলার পর অনেকেই একটু হতভম্ব হয়ে যান যে এই জিনিসটা আমি কেন করব। তখন আমরা আসি আসল কথায় যে আপনি কেন করবেন এবং এটার সেফটি কতটুকু এবং কার হাতে আপনি এই জিনিসগুলা করছেন। পরবর্তীতে বোটক্স বা ফিলার করার পরে
কিভাবে চলাফেরা করবে, কিভাবে লাইফস্টাইল হবে, ঘুম কতটুকু হবে, সেগুলোও আমরা অ্যাডভাইস করে থাকি। ফিলার এই বিষয়টি আসলে কি? ফিলার হচ্ছে হাইলোরনিক অ্যাসিড ফিলার। আপনি জানেন আমাদের ত্বকের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা জিনিস, যেটা দিয়ে আমরা মানুষের অসঙ্গতি, চেহারার অসঙ্গতি, বিশেষ করে যেমন কারো চিন নেই, এরকম অনেক পেশেন্ট আমরা পাই ইয়াং এজের, যে মেয়ে পেশেন্ট বিয়ে হচ্ছে না, বলছে মেয়ে দেখতে সুন্দর কিন্তু এই জায়গাটা এসে মুখের সাথে যেন যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা ফিলার দিয়ে এই জায়গাটা বড় করে ফেলি, সে যেরকম চায় সেফলি। কারো চোখের নিচে গর্ত আছে, গর্তের জন্য মনে হচ্ছে ওনার ফিজিক্যালি অনেক স্ট্রেংথ, ওনার দেখতে ফিজিক খুব ভালো, কিন্তু চোখের কারণে মনে হচ্ছে উনি খুব দুর্বল এবং কেমন বিষণ্ণ প্রকৃতির, সেটাও আমরা ফিলার দিয়ে ফিল করে দিই। নাকের ক্ষেত্রে যেটা বললাম নোজ জব আমরা বলি, এখানেও ফিলার দিয়ে আমরা পূর্ণ করে দিতে পারি। কেউ ফেসের শেপটা চেঞ্জ করবে, আপনি জানেন যে মেল পেশেন্টের ক্ষেত্রে আজকাল ইয়াং জেনারেশনে এসে বলে আমার মুখটা এরকম লাগছে, আমি এল শেপ করতে চাই, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, এটার সাথে একটা শক্ত চোয়াল, দেখতে ওনাকে নরম সরম মনে হচ্ছে, সেটা আমরা তৈরি করে ফেলতে পারি। মেয়েদের ক্ষেত্রে আবার চাই ভি শেপ। ইভেন একটা বাচ্চাও আজকাল আমি জানি যে ভি শেপ কী জিনিস সেটা জানে, এত পপুলার একটা পদ্ধতি যে ভি শেপ করলে তার এজটা কম লাগবে, তাকে ভাল লাগবে এইরকম। এবং এই প্রত্যেকটারই মেজারমেন্ট আছে, কতটুকু বোটক্স দিব আমি, কতটুকু ফিলার দিব, বেশি ফিলার দিলে যেমন ফুলে যাবে। স্যার, অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে এই যে মুখ বা আমাদের চোয়াল, তার নিচে ফ্যাট জমা হয়ে থাকে, অনেকে আসলে এই বিষয়টির জন্য চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, পরবর্তীতে আসলে কি কি করছেন আপনারা? বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই যে পেশেন্ট অন্য ডক্টরকে দেখিয়ে ফ্যাট কমানোর জন্য কিছু ঔষধ, এর মধ্যে ডায়াবেটিসের যে একটা ওষুধ ম্যাটফর্মিন আমরা বলি, আরও কিছু লাইপোলাইটিক ওষুধ আছে যেগুলো ফ্যাট কমে, কিন্তু অ্যাজ এ হোল ওনার দেখা যাচ্ছে যে ফেসের ফ্যাটটা কমছে না বা ওনার গলার ফ্যাটটা কমছে না, ফেস ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা লাইপোলাইটিক ইনজেকশন একটা ইউজ করি, যেখানে যতটুকু ফ্যাট আছে 1 সেন্টিমিটার দূরে দূরে প্রথমে পেশেন্টকে আমরা একটা টপিক্যাল অ্যানেস্থেশিয়া, দর্শকদের জন্য বলছি এটা কোনো পুশ করার অ্যানেস্থেশিয়া না, একটা ক্রিম লাগিয়ে আপনি জানেন ঘন্টাখানেক বসে থাকলে জায়গাটা অবশ হয়ে যায়, অর্থাৎ সেন্সিটিভিটি কমে যায়। তখন মেজার করি এই পেশেন্টে আমাকে এক সেশনে কতটুকু দেওয়া যুক্তিযুক্ত হবে, ওই ইনজেকশনগুলো দিই। ইনজেকশন নেওয়ার পর পেশেন্ট স্বাভাবিক সব কাজকর্ম, রোজা, নামাজ, খাওয়া দাওয়া, খেলাধুলা সবই করতে পারবে। কিছু রেস্ট্রিকশন আমরা দিই যে নিজে নিজে খুব ম্যাসেজ করা যাবে না, এবং কোনো রকম সমস্যা বিন্দুমাত্র অনুভব করলে আমাদের কাছে আসবে। আরেকটা হচ্ছে থ্রেড লিফটিং, যেমন কারো গলায় অতিরিক্ত ফ্যাট জমে গেছে, বিভিন্ন জায়গায় ফ্যাট, সেইখানে এক ধরনের সুতা আমরা ঢুকিয়ে দিই টপিক্যাল অ্যানেস্থেশিয়া দিয়ে, কোন জায়গায় যাবে, কোন মাসলটার উপর যাবে, সেই সুতাটাই আপনার লিফট করবে, ফেসটাকে তুলে ফেলবে, এই জায়গাগুলো তুলে ফেলবে, গলার ফ্যাটটা টান দিয়ে ধরবে, যার কারণে দেখা যাবে যে মুখটা ছোট হয়ে গেছে এবং টান টান লাগছে। এছাড়া লেটেস্ট যেটা আমরা করি মেশিন ফেস লিফটিং, এটা একটা বিশেষ যন্ত্র আমি বলবো দর্শকদের জন্য, যেটা রেডিও ফ্রিকোয়েন্সি থাকে, পাশাপাশি এক ধরনের নিডল আমরা ইউজ করি, মাইক্রো ইনজুরি করে, যে ইনজুরিটা খালি চোখে অন্য কেউ বুঝতে পারবে না কাজ করার পরেও, সেই ইনজুরির কারণে কোলাজেন টিস্যু স্টিমুলেশন হয়। কোলাজেন টিস্যু ফেসের সাইজ শেপের জন্য খুবই জরুরি। তো ক্রমান্বয়ে 1টা 2টা 3টা সেশনের পর দেখা যায় যে তার আমূল একটা পরিবর্তন চলে এসেছে। ত্বকের সৌন্দর্যের ক্ষেত্রে আধুনিক পদ্ধতির কথা আমরা শুনছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের সৌন্দর্যের আধুনিক চিকিৎসা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আজকে আমরা কথা বলবো গরমে ত্বকের যত্নে খাবার নিয়ে। গরমকালে আমাদের যে সমস্যাটা প্রথমে হয় ত্বকে, সেটা হচ্ছে ত্বক খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে পড়ে, এবং এই সময় আমি যতই বাহির থেকে যত্ন নিই না কেন আমার ত্বক কিন্তু শুকনো এবং মলিনই থাকে। তাই পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকণা আমার শরীরে কিন্তু প্রবেশ করাতেই হবে, এবং সেটা কিভাবে? সেটা অবশ্যই খাবারের মাধ্যমে। আসুন জেনে নেই কোন খাবারগুলো আমার শরীরে প্রয়োজন গরমকালে। প্রথমেই আমাকে খেয়াল রাখতে হবে আমার শরীরে যাতে পানির অভাব না হয় এবং আমি যাতে ডিহাইড্রেশনে না ভুগি। তাই পর্যাপ্ত পরিমাণে পানি এবং পানিযুক্ত খাবার কিন্তু আমার শরীরে প্রবেশ করাতে হবে।
তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত পক্ষে 2.5 লিটার পানি রাখুন এবং শাকসবজি ফলমূল যে খাবারগুলো পানি কন্টেন্ট করে সেগুলো খাবো। আমরা যেটা করি গরমকালে বেশিরভাগ সময় দেখা যায় জুস খাচ্ছি এবং অন্য ধরনের ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবার খাচ্ছি। এতে কিন্তু আমাদের ত্বকের উপরে একটি প্রভাব ফেলে। ঠান্ডা খাবার কিন্তু ত্বককে প্রদাহ তৈরি করে এবং ত্বকের যে সিস্টেম রয়েছে সেটাকে ব্রেকডাউন করে দেয়। তাই অতিরিক্ত পরিমাণে ঠান্ডা খাবার কিন্তু গরমের দিনে খেলে শরীর কিন্তু বেশি ডিহাইড্রেটেড হয়ে যাবে। তাই আমরা যদি জুসও খাই তাহলে সুগার ফ্রি ন্যাচারাল ফলমূল থেকে তৈরি জুস খেতে পারি এবং ঠান্ডা ছাড়া বা নর্মাল টেম্পারেচারের জুস কিন্তু খেতে পারি। এছাড়া আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের স্কিনে যে দুটো জিনিস ডিহাইড্রেশন রক্ষা করতে সাহায্য করে সেটা হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড এবং কোলাজেন। এই দুটো উপাদান যাতে আমাদের খাবারের মাধ্যমে প্রতিদিন খাদ্য তালিকায় প্রবেশ করে সেদিকে খেয়াল রাখতে হবে। হাইলুরোনিক অ্যাসিড এবং কোলাজেন এই দুইটা উপাদানই কিন্তু আমরা বাদাম থেকে, বিভিন্ন ধরনের শাকসবজি থেকে, চিয়া সিড থেকে, ফ্লাক্স সিড থেকে পেয়ে থাকি। এছাড়া ডিমও কিন্তু কোলাজেনের একটি ভালো উৎস। তাই খাদ্য তালিকায় প্রতিদিনের তালিকায় আমরা ডিম, বাদাম, সিড এবং শাকসবজি এবং ভিটামিন সি জাতীয় খাবার রাখবো। গরমকালে খুব একটি গুরুত্বপূর্ণ ফল রয়েছে আমাদের দেশে, সেটি হচ্ছে তরমুজ। তরমুজ কিন্তু খুব একটা মিনারেলসের আধার। এটা কিন্তু প্রতিদিন আমরা পর্যাপ্ত পরিমাণে খেতে পারি এবং এটা কিন্তু ন্যাচারাল সুইটস। সুতরাং আমরা কিন্তু খাদ্য তালিকায় চিনি ছাড়াই কিন্তু তরমুজ 1 বাটি পরিমাণ খেয়ে ফেলতে পারি। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি আপনার খাদ্য তালিকায় কম থাকে এবং তার পুষ্টির গুণগত মান যদি কম থাকে তাহলে কিন্তু আপনার স্কিনের রিঙ্কেলস পড়বে। তাই কুচকানো স্কিন থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখতে হবে। খেয়াল রাখতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যাতে ফাইবার সমৃদ্ধ হয়, যেমন লাল চাল, লাল আটার রুটি, ওটস, জব, বার্লি এগুলো কিন্তু আমরা অনায়াসেই খেতে পারি। আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পর্যাপ্ত হেলদি ফ্যাট যাতে আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন প্রবেশ করে। হেলদি ফ্যাট বলতে আমরা কিন্তু নর্মালি যে তেল খাচ্ছি খাবারে সেই তেলের কথা বলছি না। সাধারণত হেলদি ফ্যাট বলতে আমরা বুঝি সেই সব তেল যাতে রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলি এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারগুলো হচ্ছে তিল, ফ্ল্যাক্স সিড, সয়া এগুলো। তো ওমেগা 3-র একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আমরা প্রতিদিন অন্তত খেতে না পারলেও সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা হেলদি ফ্যাট জাতীয় খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় পৌঁছাতে পারবো। তাই আসুন যত্ন নেই আমাদের স্কিনে, বাহির থেকে নয় ভিতর থেকে। পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকণা সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখি এবং নিজের ত্বককে তৈরি করি যৌবনদীপ্ত এবং আনন্দময়। ত্বকের সৌন্দর্যের ক্ষেত্রে যে আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন, অনেক দর্শক আসলে যেটি জানতে চান সেটি হচ্ছে এর কোনো ক্ষতিকর দিক রয়েছে কিনা। এইটা আমরা কোন প্রসিডিওর করব এবং সেটা সম্পর্কে আমার নলেজ কতটুকু আছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় নিম্নমানের বোটক্স ইনজেকশন, ফিলার ইনজেকশন, আপনি কিউআর কোড স্ক্যান করলেন দেখবেন কিছুই আসতেছে না ইন্টারনেটের মধ্যে। সেই সব ক্ষেত্রে আমি বলবো দর্শকদেরকে একটু সতর্ক হয়ে কার হাতে করাচ্ছেন, কখন করাচ্ছেন, কতটুকু উনি দিচ্ছে এবং প্রোডাক্টটা সর্বোপরি এটা কি রিনাউন্ড কোনো কোম্পানির প্রোডাক্ট, কিউআর স্ক্যান করলে কি জিনিসটা আসছে না আসছে না সেটা নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে করা উচিত। এবং অবশ্যই এই পদ্ধতিগুলো একজন অভিজ্ঞ ডক্টরের হাতে করা উচিত। কম পয়সায় পার্লারেও পাবেন, ইভেন অনেক সেলুনেও হচ্ছে, কিন্তু এটার ড্যামেজ রিপোর্ট আমাদের কাছে আছে এবং আসার কথা যে আমাদের সর্বোচ্চ বোর্ড যেটা বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটি গভর্নমেন্টের কাছে কিছু নিয়ম কানুন দিয়েছেন যে এই জিনিসগুলো ফলো করা উচিত। অচিরেই আশা করা যায় এটা আইনগত একটা ব্যবস্থা থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ এনটিভিকে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের সৌন্দর্যের আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। নাক দিয়ে রক্ত পড়ার
80% কারণ হচ্ছে অজানিত অথবা তার কোনো ডেফিনিট কজ নাই। আর যে 20% যে কারণ, তার মধ্যে যাবতীয় কারণ, যত কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে তার মধ্যে 20% কারণের আমরা ডেফিনিট কজ খুঁজে পাই আমাদের চিকিৎসা শাস্ত্রে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।